আমাদের যে পরীক্ষা ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে মেধা ভিত্তিক নয়, স্মৃতি ভিত্তিক। মেধার মূল্যায়ন হয় না। যে কোনো প্রকারে প্রচুর নম্বর উঠলেই আমরা ধরে নিই সে খুব মেধাবী। এবারে বাস্তব ভাবুন, গত 10 বছরে উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় যাদের নাম ছিল তারা কোথায়? যদি ধরি প্রতি বছর 30 জন অতি মেধাবী ছাত্র পেয়েছি, তাহলে 10 বছরে 300 জন। এরা এখন দেশের জন্য কি করছে, কোথায় করছে, আমরা কেউ জানি না। আবার সুন্দর পিচাইয়ের মতো যারা এই সময়ে দেশের নাম উজ্জ্বল করেছে, তারা কেউ কখনো উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় ছিল না। সুতরাং মেধার বিকাশ ও স্মৃতির বিকাশ এক নয়। আরো সহজ করে বলি, রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন, অমর্ত্য সেনও পেয়েছেন, বিনায়ক বাবুও পেয়েছেন। আমরা আবেগের কারণে এদেরকে প্রায় এক সারিতে বসাই। টেকনিক্যালি ঠিক, কিন্তু একটু ভাবলেই দেখবেন নোবেল না পেলেও রবীন্দ্রনাথের কোনো ক্ষতি হতো না। তিনি আমাদের সত্তার সঙ্গে মিশেই থাকতেন। কিন্তু নোবেল না পেলে আমার মতো অনেকেই অমর্ত্য বাবু বা বিনায়ক বাবুকে চিনতাম না। এটাই বাস্তব। আমরা সবাই জানি বেশিরভাগ ছাত্রছাত্রী মাধ্যমিকে অঙ্কে 100 পেলেও নিজের বাড়ির ক্ষেত্রফল বের করার ক্ষমতা নেই। বাংলায় 90 পেয়েও সে সাধারণ দরখাস্ত লিখতে পারে না। অন্যান্য বিষয়েও একই অবস্থা। এর জন্য কখনোই তারা দায়ী নয়, দায়ী এই স্মৃতি নির্ভর পরীক্ষা ব্যবস্থা। একটি ঘটনা বলি। কয়েক বছর আগে একটি মেয়ে মাধ্যমিকে জেলায় দ্বিতীয় হলো। খবর হলো, ছবি বেরোলো, সাক্ষাৎকারও হলো, তার বাবা মায়ের হাঁটা চলাও পাল্টে গেল। তারপর লকডাউন শুরু হওয়ার আগে একদিন তার বাবা এলো, হঠাৎ দেখা, মেয়ে বিএসসি বিএড করে বসে আছে, যদি কোথাও কিছু পাওয়া যায়। কিন্তু জাপানের কথা জানেন কি? জাপানে 12 কোটি মানুষের দেশ, 70 বছরে নোবেল পেয়েছে 28টি। 140 কোটির ভারত, 108 বছরে নোবেল পেয়েছে 9টি। জাপানে পরীক্ষা নিয়ে মাতামাতি নেই, মেধা তালিকাও নেই, শুধু সুখী ও আনন্দময় জীবনের সন্ধান আছে। তাই কৃষি বিজ্ঞান নিয়ে পিএইচডি করা জাপানিরা মাঠে নেমে চাষ করে, আর আমাদের ছেলেরা ব্যাংকে চাকরি খোঁজে। মাস্টার্স করে কেন সবজি বা ফল বা অন্য ব্যবসা করবে? এই প্রশ্ন শিক্ষায়, স্বাস্থ্যে, অর্থে এগিয়ে থাকা দেশগুলিতে কেউ তোলে না। আর আমাদের দেশে তেমন হলে মিডিয়াতে হল্লা হয়। তফাৎটা এখানেই। শিক্ষা মানে বাঁচার সাধনা, আশার সাধনা, আনন্দের সাধনা। শিক্ষিত হয়ে যদি কোনো কারণে হতাশা আসে, জানবেন সাধনায় ত্রুটি আছে। মেধাবী লোকজন সাধারণত কারোর মানসিক দাসত্ব করেন না। শিষ্যদের কোয়ালিটি দেখে গুরু চেনা যায় তা বলছি না, তবে সম্প্রদায় তো চেনা যায়। গোয়াল ঘরে বাঘ থাকতে পারে না, এই সহজ কথাটা গরু যদি জানতো, তবে বাঘকে গোয়ালে ঢোকাতে টানাটানি করা দূরে থাক, সে নিজেই কি আর গোয়াল ঘরে থাকতো? অবশ্য গরুর চোখে বাঘও গরুই। অঙ্কে 5 নম্বর 33 পেতেই কষ্ট হয়ে যায় যাদের, তাদের 99 পেতে হবে না। অতটা পাবার সম্ভাবনা এবং সামর্থ্য তাদের নেই বললেই চলে। তবে তারা যখন এমন কাউকে গায়ে পড়ে জোর করে অঙ্ক শেখাতে চায় যে কিনা অঙ্কে 99 পেলেও 1 নম্বর কম পাবার দুঃখে মন খারাপ করে, তাহলে তো বিপদ। থাকুক না যে যার মতো, ভালো না লাগলে উপেক্ষা তো করাই যায়, তাই না? করার মতো কাজ কি আর কম আছে? একটু খেয়াল করে দেখবেন, আমাদের চারপাশের ছেলেমেয়েরা এখন অল্প বয়সে হাঁপিয়ে ওঠে। বাবা মা, পরিবার, আত্মীয় স্বজন, সমাজ সবার অতিরিক্ত এক্সপেকটেশনে আমাদের সহজ স্বাভাবিক জীবনটা হারিয়ে যাচ্ছে। যে মুহূর্তগুলো হতে পারত জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তগুলো হয়ে উঠছে ভীষণ রকম দুর্বিষহ।
ডিপ্রেশন, একাকিত্ব, অতিরিক্ত চিন্তা, মানসিক অশান্তি যেন প্রতিনিয়ত নিজেদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমাদের সামাজিক রীতিনীতি, এডুকেশনাল সিস্টেম, বেকারত্ব, পারিবারিক চাপ, সম্পর্ক সবকিছু মিলিয়ে নিজেকে ভালো রাখতে পারা বা মানসিকভাবে ভালো থাকতে পারা আসলে খুব কঠিন বা দুঃসাধ্য হয়ে উঠেছে। অথচ এই বিষয়গুলো নিয়ে কখনোই খুব বেশি কথা বলা হয় না, কিংবা বেশিরভাগ মানুষই মনে করে এই বিষয়গুলো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। এটাই বোধহয় জীবনের নিয়ম। কিন্তু না, সবার ক্ষেত্রে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয় না। কেউ সবার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে ঝুলে পড়ে, কেউ স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, কেউ হাসতে ভুলে যায়, কেউ চুপ হয়ে যায়, আবার কেউ মানিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে একটা অসুস্থ জীবন কাটিয়ে দেয়, যা বাইরে থেকে কেউ বুঝতে পারে না। এভাবে এগিয়ে যাচ্ছে পুরো একটা জেনারেশন। তাদের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই, শুধু তাদেরকে একটু মানসিকভাবে ভালো থাকতে দিন। এরা মানসিকভাবে বিধ্বস্ত, ভীষণ রকম ক্লান্ত। তাদেরকে দুদণ্ড মানসিক শান্তি দিন। এর চেয়ে বেশি কিছু লাগবে না, কিচ্ছু না।